শপিং কার্টটা এক পাশে সরিয়ে রেখে দোকানের সামনের দিকে ছুটলেন ক্লেবর্ন। ক্রেতাদের ধাক্কা মেরে জায়গা করে নিয়ে এগোতে হচ্ছে তাকে, ফলে তার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকাচ্ছে তারা। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করার সময় কই? কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা নরম্যানের মুখটা কেবলই চোখে ভাসছে। দ্রুত সামনে চলে এলেন ক্লেবর্ন, কিন্তু উধাও হয়ে গেছে নরম্যান। থমকে দাঁড়ালেন ক্লেবর্ন, চারপাশের অপরিচিত মুখগুলোর উপর চোখ বোলালেন। তারপর ভিড় ঠেলে এগোলেন কাউন্টারের পেছনে দাঁড়িয়ে থাকা সোনালি চুলো মেয়েটার দিকে। কোথায় ও? তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মেয়েটি। তোমার সর্বশেষ খদ্দের, এই 1 মিনিট আগেও এখানে দাঁড়িয়ে ছিল সে। শ্রাগ করল মেয়েটি, চোখ দুটো আপনা আপনি চলে গেছে বের হবার নিকটতম দরজার দিকে। মুহূর্ত মাত্র দেরি না করে সেদিকে ছুটলেন ক্লেবর্ন। 1 মিনিটের মাঝে পার্কিং লটে চলে এলেন তিনি। পার্কিং লটটা এখন কানায় কানায় পূর্ণ, গাড়ি যাচ্ছে আসছে। পরিচিত একটা মুখের খোঁজে পুরো জায়গাটার উপর চোখ বুলালেন ক্লেবর্ন। লটের দিকে এগোলেন, উদ্দেশ্য পেরিয়ে যেতে উদ্যত গাড়িগুলোর খুঁজে বের করা। 3, 4 আরেকটা গাড়ি বেরোচ্ছে। গাড়িটা খেপা ষাঁড়ের মতো বেরিয়ে এলো উন্মুক্ত লনে। গাড়িটার দিকে ছুট লাগালেন ক্লেবর্ন। ফ্লাড লাইটের আলোয় উইন্ডশিল্ডের পেছনে একজন মহিলার চেহারা দেখতে পেলেন। তার পাশে একটা দরজার হাতলের মতো দেখতে শিশুর মাথার ছায়ামূর্তি। হর্নের তীব্র আওয়াজে সম্বিত ফিরল ক্লেবর্নের। ঝট করে এক পাশে সরে দাঁড়ালেন তিনি। আরেকটু হলেই গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিলেন। হাঁপাতে হাঁপাতে দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। এত কষ্ট বৃথা গেল, উড়ে গেছে পাখি। তার হাত ফসকে আবারও পালিয়েছে নরম্যান। কিন্তু পালিয়ে গিয়েছেটা কোথায়? যেহেতু শপিং করতে মার্কেটে এসেছে সে, তার মানে ধারে কাছেই কোথাও আস্তানা গেড়েছে সে। কে জানে, রাস্তার পাশে কোনো মোটেলেও হতে পারে। সবগুলোতে খোঁজ নেওয়ার কোনো ব্যবস্থা করা যাবে কি? বড় বড় হোটেল বাদ দিলেও কয়েক ডজন থাকার জায়গা আছে এখানে। তার উপর নরম্যান নিশ্চয়ই নিজের নামে ঘর ভাড়া নেবার মতো বোকামি করবে না। অসম্ভব, একা একা খোঁজ নেওয়া তো একেবারেই সম্ভব না। পুলিশকে কাজে লাগালেও সহজ হবে না। আর তাছাড়া পুলিশ নিশ্চয় শুধু তার মুখের কথায় কাজে নেমে পড়বে না। প্রমাণ দেখাতে হবে, নিরেট অকাট্য প্রমাণ। দীর্ঘশ্বাস ফেললেন ক্লেবর্ন। মার্কেটে ফিরে গিয়ে জিনিসপত্রের দাম চুকিয়ে দেয়া ছাড়া করার মতো আর কোনো কাজ নেই। করলেনও তাই। মোটেলের ফেরার মতে বারবার তার নজর এদিক ওদিক ছুটে যাচ্ছিল। তিনি নরম্যানকে দেখেছেন, সন্দেহ নেই, কিন্তু নরম্যান তাকে দেখেছে কি? এই মুহূর্তে তাকে অনুসরণ করে আসছে না তো? মোটেলের ঘরে প্রবেশ করে অবাক হয়ে লক্ষ্য করলেন স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসছে তার ভেতর থেকে। চাবি দিয়েই খুলতে হয়েছে তালা। ভেতরে কেউ আছে বা তার অবর্তমানে কেউ ঢুকেছিল বলে মনে হচ্ছে না। নরম্যান যদি তার ঠিকানা না জেনে থাকে তাহলে আপাতত এখানে থাকতে কোনো বাধা নেই। আর তাছাড়া ডাক্তার ক্লেবর্নের ভুলও তো হতে পারে। কোলাহল, আলো, ক্লান্তি, দুশ্চিন্তা সব মিলিয়ে হয়তো তার ভ্রম হয়েছে। পুলিশ সে কথাই তাকে বোঝাবার চেষ্টা করবে। আসলে কোনো রোগী যদি তার কাছে এসে এসব বলতো তাহলে তিনিও রোগীকে অমন কথাই বলতেন। তাই এ ব্যাপারে ড্রিসকল বা অন্য কারো সাথে কথা বলেও লাভ নেই।
প্রমাণ ছাড়া কেউ মেনে নেবে না। আপাতত চুপচাপ থাকাই ভালো। অপেক্ষা করা যাক নরম্যানের, তবে নিরাপত্তায় আরও জোর দিতে হবে। কিনে আনা জিনিসগুলো গুছিয়ে রেখে বিছানায় শুয়ে পড়লেন ক্লেবর্ন। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। অন্তত সবার উপরে নজর তো রাখতে পারবেন, নিরাপত্তা দিতে পারবেন। ঘুমের অতলে হারিয়ে যাবার আগ মুহূর্তে প্রশ্নটা এলো তার মনে। সবার নিরাপত্তা না হয় তিনি নিশ্চিত করলেন, কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করবে কে? রয় এমএস আর ড্রিসকলের অফিস একই ভবনে, কিন্তু দুটোর মাঝে বিন্দুমাত্র মিল নেই। লেখকের অফিসটা মনে হয় প্রযোজকের অফিসের টয়লেটেই এঁটে যাবে। সাজসজ্জার কথা না হয় বাদই দিলাম। ভেতরে প্রবেশ করেই ক্লেবর্ন দেখতে পেলেন এমএস তার ডেস্কের পেছনে বসে আছে। ছোট জায়গায় তার কোনো অসুবিধা হয় বলে মনে হচ্ছে না। সমস্যা থাকতে পারে ছেলেটার, কিন্তু ক্লাস্ট্রোফোবিয়া নেই। একমাত্র জানালা দিয়ে ভেতরে ঢুকতে থাকা সূর্যের আলো চোখে পড়ায় সেদিকে পিট পিট করে তাকালেন ক্লেবর্ন। এরপর চিত্রনাট্যের কপিটা ডেস্কের উপরে রেখে দিলেন। এমএস চোখে আগ্রহ নিয়ে তার দিকে তাকালো। কেমন লাগলো জানতে চাইল সে। ইতস্তত করলেন ক্লেবর্ন। গত রাতের ঘটনাটা বলা ঠিক হবে কিনা তা বুঝে উঠতে পারছেন না। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর ঠিক করলেন, ঝুঁকি নিয়ে লাভ নেই। রয় হয়তো ওকে বিশ্বাস করবে না, আর এমনিতেও এই মুহূর্তে চিত্রনাট্যটির গুরুত্বই সবচাইতে বেশি। কিছু কিছু জিনিস লিখে এনেছি, বললেন ক্লেবর্ন। যদি চাও তো। একদিনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে দুজনের মাঝে। চাই মানে? অবশ্যই চাই। ব্রিফকেস খুলে হলদেটে কাগজগুলো বের করে আনলেন ক্লেবর্ন। আশা করি আমার হাতের লেখা পড়তে তোমার কোনো অসুবিধা হবে না। হলো না। দ্রুত গতিতে লেখার উপর চোখ বোলালো এমএস। চেহারায় অনুভূতির কোনো ছাপ না পড়লেও ছেলেটার মনের মাঝে কি চলছে তা পরিষ্কার বুঝতে পারলেন ডাক্তার। অনেকদিন আগেই মুখের নড়াচড়া দেখে মনের কথা বুঝে নেওয়ার বিদ্যা শিখে নিয়েছিলেন তিনি। প্রথম প্রথম ওপরের ঠোঁটটা কিছুক্ষণ বাঁকা হয়ে রইল, যেন কোনো প্রাপ্তবয়স্ক মানুষ কোনো বাচ্চা ছেলে দুষ্টুমি দেখে হাসছে। আস্তে আস্তে মিলিয়ে এলো হাসিটা। শেষ পর্যন্ত ভ্রু কুঁচকে গেল। ক্লেবর্ন বুঝতে পারলেন এবার নাক গলাবার সময় হয়েছে। একটা কথা মনে রেখো, বললেন তিনি। আমি তোমার লেখনীর সমালোচনা করছি না, ভেতরে যে নৃশংসতা আছে তার সমালোচনা করছি। আমরা এখন আর ওই শব্দ ব্যবহার করি না, চোখ তুলে বলল এমএস। বলে বক্স অফিসে ধুম ফেলানো। জানি, ভেবেছিলাম তুমি গদবাঁধা কাজ করতে আগ্রহী নও। ঠিক বলেছেন, অনেকটা আত্মরক্ষার সুরে বলল ছেলেটা। আপনার আপত্তির যে জায়গা জায়গা দেখছি সেগুলো ভিজিনির ঢোকানো। ড্রিসকলও আপত্তি করেনি। তাহলে তো আমি আমার সময় নষ্ট করছি কেবল, বললেন ডাক্তার। পরামর্শক হিসেবে আমার পরিবর্তন করার অধিকার আছে বলেই জানতাম। পরামর্শক? হ্যাঁ, পরিবর্তনের কথা বলার অধিকার সেটাও আছে, কিন্তু ক্ষমতা পুরোপুরি ভিজিনির হাতে। চিত্রনাট্যে পরিবর্তন, অভিনেতা নির্বাচন সব কিছুতেই ওর কথাই শেষ কথা। বলছিলাম না, কেবলমাত্র মেরি ক্রেনের মতো দেখতে বলেই
জ্যানকে সে বেছে নিয়েছিল। ওটাও আমার আরেকটা সমস্যার জায়গা। মেয়েটার দৃশ্যগুলোর ব্যাপারে আমার মন্তব্য পড়েছ? পড়লাম তো। এই চরিত্রটা আমার কাছে বড় দুর্বল মনে হয়েছে চরিত্রটা একদম একপাক্ষিক, একটু বেশি সাধারণ। আপনার চোখেও ধরা পড়েছে দেখছি, শ্রাগ করল অ্যামিস। ইচ্ছে করেই ওরকম রেখেছি। জেনের অভিজ্ঞতা কম, ভারী কোনো চরিত্রের জন্য এখনো প্রস্তুত নয় সে, তাই ওকে রক্ষা করতে চেয়েছি। দেখে বা কথা বলে মনে হতে পারে যে মেয়েটা খুব শক্ত, কিন্তু মিশলে বুঝতে পারবেন সেই শক্ত আবরণের আড়ালে নরম কিছু একটা আছে। মেশার সুযোগ পাবো বলে মনে হচ্ছে, বললেন ক্লেবন। আসলে এইমাত্র পার্কিং লটে ওর সাথে দেখা হলো। আজকে রাতে খাবার নিমন্ত্রণ জানিয়েছে সে। উত্তর দিল না অ্যামিস, কিন্তু ছেলেটার নীরবতা যেন চিৎকার করে তার মনের খবর জানিয়ে দিল। কি দরকার ছিল কথাটা জানাবার? নিজেকেই বকলেন ক্লেবন। মেয়েটাকে যে এই যুবক পছন্দ করে সেটা তো পরিষ্কার। তোমার দরকার ছিল এক মিত্রের, একমাত্র সেই মানুষটার তা হবার সম্ভাবনা ছিল। এইমাত্র তুমি তাকে শত্রু বানিয়ে দিলে। তবে সেটা জরুরি কোনো ব্যাপার না। ঘটনাটাকে হালকা করার প্রয়াস পেলেন ডাক্তার। আপাতত চলো চিত্রনাট্য নিয়ে মাথা ঘামাই। যে যে জায়গায় দাগ দিয়েছি সেগুলো যদি এদিক ওদিক করা হয়। দাগ দিয়ে দিয়েছেন? বৈরিতা লুকাবার বিন্দুমাত্র চেষ্টা করল না রয়। অস্থিরতা চিত্ত, গোপন মনোভাব, অবচেতন মনের চাহিদা, এইসব তো মেডিকেল রিপোর্টে মানায়, চিত্রনাট্যে না। দুঃখিত, আসলে আমি চেয়েছিলাম কি চেয়েছিলেন তা আমিই বলে দিই। মাথা নাড়ল অ্যামিস। আপনি যে ডাক্তার তা বোঝাতে চেয়েছিলেন। মনোবিদরা আসলে কি জানেন? অর্থনীতিবিদ, নৃতত্ত্ববিদ আর ভূতত্ত্ববিদের মতোই আন্দাজে ঢিলছোড়া মানুষ। অল্প কিছুদিনের মাঝে দেখবেন মানব মনোবিদদের জায়গা দখল করে নিয়েছে কম্পিউটার। আমার তাতে কোনো আপত্তি নেই, মাথা ঠান্ডা রাখলেন ক্লেবন। কিন্তু এখন সব কথা আমাদের কোনো উপকারে আসবে না। জেনের চরিত্রটা যেভাবে ফুটিয়ে তুলেছ সেভাবেই থাক। আমাদের কাজ করতে হবে এই নৃশংসতার মাত্রা কমিয়ে আনার জন্য। সেটা সম্ভব না, বললাম না, ওগুলো ভিজেনের ঢোকানো। শ্রাগ করলেন ক্লেবন। তাহলে চিত্রনাট্যের মূল ভাব পরিবর্তন আনতে হবে। মানে? চলচ্চিত্র জগতের আসল সমস্যা কিন্তু নৃশংসতা নিয়ে নয়। আসল সমস্যাটা হলো নৃশংসতাকে এখানে যেভাবে ফুটিয়ে তোলা হয় তা নিয়ে। নায়ক বলো আর ভিলেন, দুপক্ষই আইন নিজের হাতে তুলে নেয়। দেখানো হয় শেষ পর্যন্ত সবাইকে নৃশংসতারই আশ্রয় নেয়া। এখানে নরমানকে যেভাবে রেখেছ সেভাবেই থাকুক, শুধু সেটাকে সঠিক প্রমাণের চেষ্টা করব না। অ্যামেসকে মনোযোগ দিয়ে শুনতে দেখে বলে চলল ক্লেবন। সত্যটাকে বড় করে তুলব আমরা। খুন খারাপি কোনো কিছুর সমাধান করতে পারে না, এর মাঝে বিরচিত কিছু নেই। আসলে তোমাকে এজন্য বেশি একটা খাটতেও হবে না, অল্প কিছু পরিবর্তন আনলেই চলবে। দেখাতে হবে নরম্যান এই জঘন্য কাজগুলো করে আনন্দ পাচ্ছে না, বরং অসুস্থ এক চিন্তার হাতে বন্দি সে। এই আপনার সমাধান? কাষ্ঠ হাসি হাসল রয়। ঘড়ির কাঁটাকে 50 বছর পেছনে নিয়ে গিয়ে সবাইকে জানানো অপরাধে লাভ নেই।
কেন? ক্ষতি কি তাতে? আজ থেকে 50 বছর আগে এত খুন খারাপি ছিল না। যা হতো তাও অপরাধীদের মাঝেই হতো। আর আজ দেখো, বাচ্চারাও খুন করছে। কেন? কারণ আমাদের চলচ্চিত্র, আমাদের টিভি, আমাদের বই জানাচ্ছে অপরাধ করলে পুরস্কার মেলে। তা তো জানাবেই। আজকালকার দিনে এসবই চলে। লোকে খায়। সবাই কিন্তু তা করে না। দেখো, আমি খুব একটা ধার্মিক মানুষ নই, কিন্তু জানি বাইবেল এখনো বিশ্বের সর্বাধিক বিক্রিত বই। দীর্ঘক্ষণ ওর দিকে তাকিয়ে রইল অ্যামেইস। এখন আর ঈর্ষান্বিত প্রেমিকের দৃষ্টি নেই ওর চোখে। ছেলেটার সব চিন্তা এখন প্রতিটা লেখকের প্রেমাস্পদের দিকে, ন্যস্ত হাতের কাজটার দিকে। বুঝতে পেরেছি, আপনি চাইছেন বাজে বা জঘন্য সবকিছু থাকুক ছবিতে, কিন্তু সেই সাথে সেগুলোর ফলাফলও থাকুক। আর আসলে কাজ কম করতে হবে আমাকে। নরম্যানের উল্লেখিত বাক্যগুলোকে দুঃখী মানুষের সদগোক্তিতে পরিণত করলেই চলবে। একটু বিরতি নিল সে। তবে আগে একটা কথা বলুন আমাকে, নরম্যান কি আসলেই দুঃখী ছিল? নড করলেন ক্লেবন। আমার জীবনে এর চাইতে দুঃখী কাউকে দেখিনি। দীর্ঘশ্বাস ফেলে চিত্রনাট্যটা হাতে তুলে নিল রয় অ্যামেইস। কাজে লেগে পড়ি। কোথাও আটকে না গেলে কালকের মাঝে কয়েক পাতা দিতে পারবো মনে হয়। আটকে গেলে ফোন দিও। দরজার দিকে এগিয়ে গেলেন ক্লেবন। আমি এখন যাই। অফিস থেকে বেরিয়ে হলে আসতে আসতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। গতরাতের পর এই প্রথম তিনি আশার আলো দেখতে পাচ্ছেন। অন্তত তার একটা কাজ তো শেষ হয়েছে। চিত্রনাট্যটার অনেক উন্নতি হবে এখন। রয় অ্যামেসের বন্ধুত্ব হারাতে হবে না, যেমন ভাবে তিনি হারিয়ে ফেলেছেন নরম্যানের বন্ধুত্ব। একবার সামনাসামনি হয়ে বসে কথা বলতে পারলে সবকিছু সহজ হয়ে আসতো। চিত্রনাট্যটার ব্যাপারে বুঝিয়ে বলতে পারতেন তিনি। বলতে পারতেন ভয় পাবার বা চলচ্চিত্রটাকে ঘৃণা করার কোনো কারণ নেই। হয়তো হয়তো নরম্যানকে শান্ত করতে পারবেন তিনি। তবে সেজন্য আগে তাকে খুঁজে তো পেতে হবে। কোথায় পাওয়া যাবে লোকটাকে? খড়ের গাদায় শুয়ে খোঁজে পাওয়াটাও এর চাইতে সহজা হবে। তবে আচমকা বুদ্ধিটা এলো তার মাথায়। খড়ের গাদা থেকে সুই বের করতে হলে গাদায় খুঁজে সময় নষ্ট করার তো কোনো দরকার নেই। দরকার কেবল একটা চুম্বক নিয়ে আসা। সেটাই সুইটাকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। স্টুডিও স্ট্রিটে দাঁড়াবার সাথে সাথে ক্লেবন বুঝতে পারলেন এক্ষেত্রে এই স্টুডিওটাই হলো সেই চুম্বক, যেটা নরম্যানকে তার দিকে টেনে নিয়ে আসবে। খোঁজাখুঁজির কোনো দরকার নেই। নরম্যান নিজে থেকেই স্টুডিওতে আসবে। এখন পর্যন্ত কিছু ঘটেনি, কারণ সে স্টুডিওতে এসে পৌঁছাতে দেরি করেছে। তবে এখন যেহেতু এসে পড়েছে, দ্রুতই ঘটতে থাকবে সব ঘটনা। সদর দরজার দিকে চলে গেল ক্লেবনের দৃষ্টি। গার্ড লোকটা এখানেই দাঁড়িয়ে আছে, গাড়ির আসা যাওয়ার দিকে কড়া নজর রাখছে। অবশ্য স্টুডিওতে প্রবেশ করার পথ আছে আরো অনেকগুলো। ওগুলো এরকম ভাবেই প্রহরা দেয়া আছে। তাতে অবশ্য কিছু যায় আসে না। নরম্যান কোনো দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টাও করবে না। ঘুরে দাঁড়িয়ে পার্কিং লটের দিকে রওনা দিলেন
ক্লেবর্ন। যেতে যেতে স্টুডিওর দেয়ালের দিকে নজর পড়ল। নিরেট পাথরের তৈরি দেয়ালগুলো পুরু আর অনেক উঁচু। অবশ্য পুরোতে কিছু যায় আসে না, নরম্যান তো আর দেয়ালে ফুটো করে ভেতরে ঢুকবে না। আর দড়ি বা মই ব্যবহার করলে উঁচু দেয়াল পার হওয়ার কোনো ব্যাপার না। অন্ধকারে যে কেউ অন্য কারো নজরে না পড়েই কাজটা করতে পারবে। আর একবার দেয়ালের উপরে উঠতে পারলে সাবধানে নিচে নামাটা তো একেবারে ছেলের হাতের মোয়া। এরপর স্টুডিওর ভেতরে কোথাও লুকিয়ে থাকলেই হলো। এবার তার নজর গিয়ে পড়ল সারি বেঁধে থাকা কংক্রিটের অফিস, গ্যারেজ, ওয়ার্ড্রোব আর মেকআপের জায়গাগুলো। দালানগুলোর সাথে লাগানো আছে ট্রাক, ট্রেইলার আর সেমিগুলো। তার উপরে আর রয়েছে বিশাল সাউন্ড স্টেজ আর প্রয়োজনীয় যন্ত্রপাতি। পার্কিং লটে যাবার পথে এক জায়গায় ডানে মোড় নেওয়া মাত্র দেখতে পান ওখানে অনেকগুলো পরিত্যক্ত সেট ফেলে রাখা। ওয়েস্টার্ন ছবির বার, সদর রাস্তা, আস্তাবল, হোটেল, বাঁক, শেরিফের অফিস ইত্যাদি। তার পেছনে সাদা রঙের অনেকগুলো গাড়ি। ওগুলোরও পেছনে বড় শহরের রাস্তা আর দুই পাশে অগণিত দোকানপাট। লুকাতে চাইলে হাজারো জায়গা খুঁজে পাওয়া সম্ভব। একবার দেয়াল টপকাতে পারলে নরম্যানের কাজ হবে কেবল ক্ষণে ক্ষণে লুকাবার জায়গা পরিবর্তন করা। তাহলেই হবে, পুলিশ হাজার খুঁজেও ওকে পাবে না। আর কে বলতে পারে ওসব সাদা বাড়ির কোনো একটাই হয়তো গতরাত কাটিয়েছে নরম্যান। ভয় পাবার মতো কিছু হয়নি, নিজেকে বোঝালেন ক্লেবর্ন। এখন আমি ভয় পেলে আমার দেখা দেখে অন্যরাও ভয় পেয়ে যাবে। বলার মতো কিছু না পেলে এ ব্যাপারে মুখ খোলাই উচিত হবে না। ঘুরে দাঁড়িয়ে উল্টো পথে চলতে শুরু করলেন তিনি। সাউন্ড স্টেজের কাছে এসে থামলেন। বাদিকে 7 নম্বর স্টেজটার দিকে এখনো খোলা। অনেকটা কৌতূহলী হয়েই দরজা দিয়ে উঁকি দিলেন তিনি। হালকা আলোয় ভেতরের দলা পাকিয়ে পড়ে থাকা তারগুলোকে সাপ বলে মনে হচ্ছিল। এছাড়া ভেতরের দিকটায় ঘন কালো অন্ধকারে ছেয়ে আছে। ভেতরে প্রবেশ করলেন ডাক্তার ক্লেবর্ন। চোখ দুটোকে সয়ে আসার জন্য একটু সময় দিলেন। এর আগে চলচ্চিত্রের ব্যাপারে বানানো চলচ্চিত্র ছাড়া এসব কখনো দেখেননি তিনি। চোখে অন্ধকার সয়ে গেলে গোলাকার ছাদটার তার নজরে পড়ল। বিশাল এই স্টেজটা যে আসলে কতটা বিশাল তা আজকের আগে উপলব্ধি করতে পারেননি। তার মনে হচ্ছিল জায়গাটা যেন কোনো বিশাল উপাসনালয়। অন্ধকারের কোনো দেবতাকে অর্ঘ্য দেবার জন্য বানানো হয়েছে এটাকে। তবে পুরো এলাকাটা অন্ধকার না, হালকা একটা আলো দেখা যাচ্ছে। মাথার উপরে একটা কার্ড থেকে ঝুলছে সেটা। যে এলাকায় আলো ফেলছে সেটা অন্যান্য দেয়ালের কারণে দেখা যাচ্ছে না। ক্লেবর্ন এগিয়ে গেলেন। ডান পাশে দেখতে পেলেন অনেকগুলো ভ্রাম্যমান ড্রেসিং রুম। দরজাগুলো বন্ধ, ওগুলোর নিচ থেকেও কোনো আলো আসছে না। লুকাবার হাজারো জায়গা আছে এখানে। একদম কাছের ড্রেসিং রুমের দিকে এগুলেন তিনি, কিন্তু দরজার কাছে যাওয়া মাত্র গতি কমে গেল। যদি তার ধারণা সত্যি হয়, আসলেই যদি নরম্যান ওসব দরজার কোনো একটার ওপাশে লুকিয়ে থাকে, ইতস্তত করলেন তিনি। অপেক্ষা কিসের? কিসের এত ভয়? নরম্যানকে ধরার জন্যই তো এখানে এসেছে নাকি? তাহলে কাজে নেমে পড়ো। আস্তে আস্তে দরজার সামনের কাঠের সিঁড়িটার সবচেয়ে নিচের ধাপে পা রাখলেন ক্লেবর্ন। ভয় পাওয়ার কিছু নেই। নরম্যান যদি এখানে থেকেও থাকে তাহলে অবশ্যই খুব আতঙ্কিত হয়ে আছে, ঠিক তার নিজের মতো। নরম্যান যখন আতঙ্কিত হয়ে পড়ে
তখন আর তার আচরণ স্বাভাবিক থাকে না, বুনো জন্ত হয়ে যায় সে। তবে ভয়ের কিছু নেই, লোকটা নেই এখানে। হাজার হাজার লুকাবার জায়গা থাকতে সে এখানে এসেই বা কেন লুকাবে? দরজার দিকে হাত বাড়িয়ে দিলেন ক্লেবন। ঠিক তখনই শুনতে পেলেন আওয়াজটা, একদম হালকা আওয়াজ, কেমন যেন ঘস ঘস শব্দ, সেই সাথে একটু ক্যাচ ক্যাচ। কিন্তু আওয়াজটা দরজার ওপাশ থেকে আসেনি, এসেছে আলোকিত জায়গাটা থেকে। ঘুরে দাঁড়িয়ে নিচে নেমে এলেন ক্লেবন। আওয়াজটা হবার প্রায় সাথে সাথেই আবার নেমে এসেছে নীরবতা। কেবলমাত্র তার নিজের পায়ের আওয়াজটাই শোনা যাচ্ছে। তবে সতর্কতার সাথে ধীরে ধীরে তিনি এগোচ্ছেন বলে সেই আওয়াজটাও হচ্ছে থেকে থেকে। যেখানে ছাদ থেকে বাতিটা ঝুলছিল সেটার পাশে চলে এলেন তিনি। একটু থমকে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে উঁকে দিলেন। আলোর নিচে কাউকে দেখা যাচ্ছে না, সেটটা একদম খালি বলে মনে হচ্ছে। আস্তে আস্তে সামনে এগোতে শুরু করলেন তিনি। সামনেই একটা চতুর্ভুজাকৃতি ঘর। ওখানে ঢোকা মাত্র যেন ভিন্ন এক পৃথিবীতে চলে এলেন তিনি। পায়ের নিচে কার্পেট দেখা গেল, পুরাতন আর বিবর্ণ, কিন্তু কার্পেট তো বটে। পুরনো দিনের বাড়িগুলোতে এগুলো ব্যবহার করা হয়। এই মুহূর্তে অমন কোনো পুরনো বাড়িতে আছে বলেই মনে হচ্ছে তার, যেখানে সময় থমকে গিয়েছে। পুরাতন ড্রেসার আর তার উপরে রাখা জিনিসগুলোর দিকে তাকালেন ক্লেবন। সবগুলোই পুরনো। একটা গিল্টি করা ঘড়ি, পিন কুশন, ছোট আয়না, সেন্টের বোতল। জিনিসগুলো আর সেই সাথে একটা খোলা ক্লোজেট থেকে ঝুলতে থাকা পোশাক তাকে জানান দিল এক মহিলার শোবার ঘরে আছেন তিনি। এর জন্য খাটটা দেখারও প্রয়োজন পড়ল না। ডান দিকের কোনায় পাতা হয়েছে খাটটা। পাশেই রাখা আছে একটা উঁচু রকিং চেয়ার। সামনে এগুলেন তিনি। বিছানার চাদর, জানালার পর্দা এসব দেখছেন। দক্ষ হাতে এমব্রয়ডারি করা হয়েছে এগুলোতে। তবে কাছে এসে বুঝতে পারলেন বিছানার চাদর অপটু হাতে জাজিমের নিচে গুজে রাখা। চাদর ভেদ করে বালিশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেন যেন নিচু হয়ে চাদরটা সরিয়ে দিলেন তিনি। বালিশের উপর বাদামি চুল দেখা গেল। মাঝখানে নিচু হয়ে থাকা অংশটা জানাচ্ছে কিছুক্ষণ আগেই এখানে কেউ শুয়েছিল। তবে গভীরতা দেখে মনে হচ্ছে অনেকক্ষণ এই বালিশ মাথার স্পর্শ পেয়েছে। ক্লেবন বুঝতে পারলেন ঠিক কোথায় আছেন তিনি। আগে কখনো জায়গাটা দেখেননি, কিন্তু এতবার এর কথা শুনেছেন, এতবার কাগজে পড়েছেন যে চিনতে বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। এই জায়গাটা নরমানের মায়ের শোবার ঘর। এইখানেই নরমান মমি করে রেখেছিল মিসেস বেটসের লাশটাকে। অনেক অনেক বছর পড়েছিল এই বিছানায়, অথচ বাইরের দুনিয়া জানত মহিলা জীবিত। পঙ্গু, হাঁটতে চলতে পারে না, একটু পাগলাটেও, কিন্তু জীবিত। না, কি সব যে ভাবছে! এটা তো সেই ঘর না। এই ঘর আসলে সেই ঘরের আদলে বানানো একটা সেট মাত্র। ক্লেবন চাদরটা স্পর্শ করলেন, বালিশের গর্তটা ঢেকে দিলেন সুন্দর করে। কিন্তু কাজটা করতে গিয়ে ঘেন্নায় তার গা শিউরিত হয়ে উঠল। এরকম একটা বালিশেই শুয়ে থাকতো মিসেস বেটসের লাশ। একটা চিন্তা মাথাচাড়া দিয়ে উঠল তার মনে। মাত্র কয়েক মিনিট এই নকল সেটে কাটিয়েই যখন তার এই অবস্থা, তখন বছরের পর বছর আসল বাড়িটাই নরমান থেকেছে কি করে? রাতে নিশ্চয়ই আসল শোবার ঘরে বসে একটা মমিকে উদ্দেশ্য করে কথা বলেছে সে।
মমি, মামি, মাম্মি। আবার শব্দটা শুনতে পেলেন ক্লেবন্ড। ঘুরে দাঁড়ালেন তিনি। সেই সাথে যেন নড়ে উঠল ছায়াগুলো। বড় সড়ো রোকিং চেয়ারটা থেকে আসছে ক্যাচ ক্যাচ শব্দটা। জানালার দিকে মুখ করা আছে বলে ওতে কেউ বসে আছে কিনা তা এতক্ষণ বোঝা যাচ্ছিল না। আর ঘস ঘস শব্দটার উৎপত্তি হয়েছে রকিং চেয়ার থেকে মহিলাটার উঠে দাঁড়ানোই। বাতাসে যেমন প্রেতাত্মা নিঃশব্দে ভাসে, তেমনি নীরবে ক্লেবর্নের দিকে এগিয়ে এলো সে। অন্ধকার থেকে আলোর নিচে চলে এলো। ধূসর চুলগুলো উড়ছে, মুখটা শয়তানি হাসিতে ভর্তি। হাত দুটো উঁচু হয়ে আছে। মাথায় স্পর্শ করে উইক খুলে আনলো একটা হাত। ক্লেবন্ড টের পেলেন হাস্যরত একটা চেহারা তার দিকে এগিয়ে আসছে। বড় পর্দায় অগণিত বার এই চেহারাটা দেখেছেন তিনি। পল মর্গ্যানের চেহারা।